সঙ্গে কার ঝগড়া তা দেখার বিষয় নেই, যারা উন্নয়ন সহযোগী হবে তাদের নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। শ্রমিক কল্যাণ তহবিলের 25 কোটি টাকা আত্মসাৎ দুদকের দায়ের করা মামলায় আদালতে ডক্টর ইউনূস, অভিযোগ গঠনের শুনানি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে নাখোশ ক্রেতারা, নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা, ডলারের বিশ্ববাজারে প্রভাব বলছেন বিশেষজ্ঞরা। নতুন অর্থ বছরে বাজেটের আকার হতে পারে 7,97,000 কোটি টাকা, আয় ব্যয় মিলে ঘাটতি দাঁড়াতে পারে 2,65,000 কোটি। রাজস্ব ব্যবস্থা থাকছে বেশ কিছু সংস্কার। এবং পর্দা উঠল টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র। রাতে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী বলেছেন, বিকৃতির চেষ্টা করা হলেও বর্তমান তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারছে। সকালে গণভবনে বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি ভিডিও চিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, কোন দেশের সঙ্গে কার ঝগড়া তা দেখার প্রয়োজন নেই, উন্নয়ন সহযোগীদের নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। আরো জানাচ্ছেন জুবাইর রাজিন। রবিবার সকালে গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিট ব্যাপী ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের সম্মাননাপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিকৃতির চেষ্টা করা হলেও বর্তমান তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পেরেছে। যে ইতিহাস বিকৃত করা হয়েছিল সেই ইতিহাস বিকৃতি আজকে আস্তে আস্তে মুছে গেছে, এখন সঠিক তথ্যটা চলে আসছে। আর আমার খুব ভালো লেগেছে যে আমাদের এই যে ছোট্ট ছেলে মেয়ে সোনামণি, তোমরা আজকে নতুন প্রজন্ম, তোমরা একদিন এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু সেটা করতে হলে একটা আদর্শ লাগে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কিন্তু আগামী দিনের পথ চলা আমাদেরকে খুঁজে বের করে আমরা যেন আরও সুন্দরভাবে বিশ্বের সাথে তাল মিলে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেইভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে হবে। সরকার প্রধান বলেন, কোন দেশের সঙ্গে কার ঝগড়া তা দেখার প্রয়োজন নেই, উন্নয়ন সহযোগীদের নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, এক শ্রেণীর লোক আছে, তারা অনেক জ্ঞানী, তারা সবসময় দেশের উন্নয়নের পথে প্রতিবন্ধকতা তৈরি করে। এক শ্রেণীর লোক আছে বেশ, তারা জ্ঞানী গুণী, তারা সবসময় তাদের নিজের আরামায়েশটার দিকে বেশি তাকায়। এখন তৃণমূল পর্যায়ে মানুষ শক্তিশালী হয়ে উঠবে, তারা সিদ্ধান্ত নেবে, তারা সিদ্ধান্ত দেবে, তারা ক্ষমতাসীন হবে। এটা একটা শ্রেণী থাকে, তারা কখনোই মানতে পারে না, পছন্দ করে না, বা তারা সবসময় এটার জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কিছু মানুষ তৃণমূলের ক্ষমতায়ন চায় না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জুবাইর রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা দুদকের মামলায় অভিযোগ গঠনের শুনানি চলছে। এ মামলায় হাজিরা দিতে আদালতে গেছে ডক্টর ইউনূস। রোববার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে অভিযোগ গঠনের শুনানি দিন ধার্য ছিল। সকাল 10:30টার দিকে ডক্টর ইউনূস সহ অন্যান্য আসামিরা আদালতে হাজির হন। চট্টগ্রামের চকবাজার এলাকায় ইসলামী ব্যাংকের শাখা থেকে গায়েব হয়ে গেছে 149 ভরি স্বর্ণ। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। আর নাজিম, স্বর্ণ গায়েবের ঘটনায় ব্যাংক ও স্বর্ণর মালিকরা কি বলছেন? জি দিদি, আপনি যেমনটা বলছেন, আসলে এই যে চট্টগ্রামের নগরীর চকবাজার শাখার ইসলামী ব্যাংকের শাখা থেকে ব্যাংকের যে লকার আছে, সে লকার থেকে 149 ভরি স্বর্ণ গায়েব হয়ে গেছে বলে যে যারা রেখেছিলেন স্বর্ণ তাদের পক্ষ থেকে বলা হয়েছে। কারণ গতকাল রাত্রে বিষয়টি জানাজানি হয়। এর আগে থেকে আসলে গত 29শে মে মূলত এই ঘটনাটি ঘটেছে, কিন্তু গতকাল রাত্রে যারা এই স্বর্ণর মালিক তারাই বলছেন যে তাদের যে ব্যাংকের লকারে স্বর্ণ রেখেছিলেন 149 ভরি, সে 149 ভরি স্বর্ণ তারা পাচ্ছে না। এখানে এই স্বর্ণগুলোর মধ্যে বিভিন্ন কানের দুল, হাতের চুড়ি, গলার চেন সহ তাদের আসলে পরিবারের বিভিন্ন স্বর্ণ ছিল। আমরা এসে এখানে যেটি দেখেছি, ব্যাংকের মধ্যে বিভিন্ন কর্মকর্তারা কথা বলছেন, পাশাপাশি এই যে ব্যাংকের যে শাখা ম্যানেজার রয়েছেন সেই ম্যানেজার যেটি বলছেন সেটি হচ্ছে যে তাদের আসলে ব্যাংকে যে লকারে যে স্বর্ণ রেখেছিলেন সেই স্বর্ণ আসলে যে বিষয়টি একজন গ্রাহক অভিযোগ করছেন, সেই যে গ্রাহকটি অভিযোগ করছেন যে তাদের যে স্বর্ণ অলংকার নেই, এটি আসলে তারা খতিয়ে দেখছেন। আসলে
ব্যাংকের যে ম্যানেজার যে উনি যেমনটি বলছেন, লকার থেকে আসলে স্বর্ণ গায়েবের কোনো সুযোগ নেই, কিন্তু এই লকারটি খুবই সুরক্ষিত এবং সুরক্ষিত জায়গাতে কিভাবে এই ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে তারা তদন্ত করছেন। আশা করি তদন্ত করার পরে এ বিষয়ে জানা যাবে। তবে ব্যাংক ম্যানেজার বলছেন যে তাদেরকে মৌখিকভাবে ওই গ্রাহক অভিযোগ করেছেন, এই গ্রাহক তাদের দীর্ঘদিনের পুরাতন গ্রাহক, তাদেরকে মৌখিকভাবে অভিযোগ করেছেন, লিখিত কোনো অভিযোগ দেননি। পাশাপাশি চকবাজার থানায় আমরা কথা বলেছি, চকবাজার থানাও যেটি বলছেন যে তাদেরকে মৌখিকভাবে অভিযোগ করছেন, তাদেরকে লিখিত কোনো অভিযোগ দেয়নি। এই বিষয়ে আসলে তারা কাজ করছেন। তবে ব্যাংকের যিনি ম্যানেজার তিনি বলছেন যে স্বর্ণ গায়েবের যে বিষয়টি তাদের কাছে আসলে একটি চাবি থাকে, বাকি বিষয়গুলো ব্যাংকের কাছেই থাকে, কিন্তু যে গায়েবের বিষয়টি অভিযোগ করা হচ্ছে সেটি নিয়ে ব্যাংকের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। এই ইতিমধ্যে ব্যাংকের যে ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারাও বিষয়টি নিয়ে কাজ করছেন, তদন্ত করছেন। আসলে তদন্ত করার পরে বিষয়টি জানা যাবে আসলে এটি কি স্বর্ণটি গায়েব না ভুল বুঝাবুঝি, না বিষয়টা কি আসলে এর মধ্যে কি ঘটেছে সেটি জানা যাবে। তবে এই ঘটনার পরপর আসলে চট্টগ্রামে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে, কারণ ইসলামী ব্যাংকের এই চকবাজার যে শাখাটি খুবই জনপ্রিয় শাখা এবং অনেক বড় শাখা। এখানে চট্টগ্রাম নগরের আশপাশের অনেক মানুষ এদের লকারে তাদের মূল্যবান জিনিসপত্র রেখে থাকেন, কিন্তু ব্যাংক ম্যানেজার যেটি বলছেন আসলে তাদের লকারে স্বর্ণ রাখা সেটি খুবই সিক্রেট। তারা এই লকারে কে কি রাখেন সেটি তারা জানেন না এবং এটা আসলে রুলস এর মধ্যে পড়ে না, কারণ তারা জানায় না। তারা যেটি বলছেন যে যিনি স্বর্ণ রাখেন তারা সেটি বলেন যে, কারণ আমরা একটু আগে ব্যাংকের ম্যানেজার কথা বলেছেন, তিনি আমাদেরকে যেটি বলেছেন যে তাদের লকার থেকে যে স্বর্ণ গায়েবের যে একটি অভিযোগ দিচ্ছেন গ্রাহক, সেই বিষয়ে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছেন। এই বিষয়ে তদন্ত করার পরে বিস্তারিত জানা যাবে। নাজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, স্বর্ণ গায়েবের ঘটনা বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী একেএম নাজিম। বগুড়ার বনানী এলাকার একটি আবাসিক হোটেল থেকে মা ও 1 বছরের শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, এই ঘটনায় কি কি তথ্য পেয়েছেন আমাদের বিস্তারিত জানাবেন। জেসিকা, বগুড়া বনানীতে একটি আবাসিক হোটেলে কিন্তু চাঞ্চল্যকর দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। 1 বছরের কোমলমতি একটা শিশু সহ স্ত্রী 18 বছরের আশামণিকে এক প্রকার জবাই করে হত্যা করেছে। অভিযোগ উঠেছে তার স্বামী চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিক আজিজুল হকের বিরুদ্ধে, এবং ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু সেই সৈনিক স্বামী আজিজুলকে কিন্তু আটক করেছে পুলিশ। এখন পর্যন্ত ঘটনাস্থলে এসে আমরা যতটুকু জানতে পেরেছি, জেসিকা, আমি দাঁড়িয়ে আছি সেই আবাসিক হোটেলের 301 নম্বর কক্ষের সামনে। এই 301 নম্বর কক্ষ, যেখানে কিন্তু গতকালকে রুম ভাড়া করেছিল সৈনিক স্বামী আজিজুল হক, তার 1 বছরের শিশু সন্তান এবং তার স্ত্রীকে সহ। তার স্ত্রীর বাসা আমাদের এই বগুড়া সদরেই আকাশতারাতে, এবং স্বামীর বাসা কিন্তু বগুড়ার পার্শ্ববর্তী উপজেলা ধনুটে। এবং ধনুটে বাড়ি হলে তিনি কিন্তু ঈদের 2 মাসের ছুটিতে বগুড়ায় এসেছিলেন, এবং ঈদের ছুটি কাটাতে তিনি গতকালকে শখের বশবর্তী এবং এইখানে তার স্বজনদের সাথে দেখা করার জন্য সেই সৈনিক স্বামী বগুড়া বনানীতে এই হোটেলে কিন্তু একটি রুম ভাড়া করে রাত্রি যাপনের জন্য। হোটেল কর্তৃপক্ষ এবং শাহজাহানপুর থানা পুলিশ সূত্রে এখন পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি, এই হত্যাকাণ্ড দুটি কিন্তু ঘটানো হয়েছে গতকাল রাত 8টা থেকে 9টা যে কোনো একটি সময়, এবং কালকে রাতে এই দুটি হত্যাকাণ্ডের পর স্বামী কিন্তু এই হোটেল থেকে চলে যায়। এবং আজকে সকালে যখন তিনি ফেরত আসে এবং তার আচার আচরণ যখন হোটেল কর্তৃপক্ষের কাছে সন্দেহজনক মনে হয়, তিনি যখন ভাড়া পরিশোধ করতে যান, তখন কিন্তু হোটেল কর্তৃপক্ষ যখন তাকে বলে যে আমরা একটু আপনার রুমে যেতে চাই, তখনই কিন্তু সে স্বীকার করে যে তিনি তার স্ত্রী এবং কোমলমতি শিশুকে নির্মমভাবে হত্যা করেছে। আসলে জেসিকা, এখানে কিন্তু পুলিশ কেবল লাশ উদ্ধারের কাজ শুরু করেছে। তবে পুলিশের মুখ থেকে যেটি আমরা শুনেছি যে 1 বছরের যে কোমলমতি শিশু, সেই শিশুটির যে খণ্ডিত মাথা, সেই মাথাটি সেই নির্দয় বাবা নিয়ে গিয়ে করতোয়া নদীতে ফেলেছে, এমনকি এক স্বীকারোক্তি দিয়েছে সেই সৈনিক স্বামী আজিজুল হক। তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ এখান থেকে আটক করে শাহজাহানপুর থানায় নিয়ে গিয়েছে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য। এবং পুলিশের পক্ষ থেকে যদিও এখনো আমরা আনুষ্ঠানিক যে বক্তব্য সেটি কিন্তু জানতে পারিনি, তবে লাশ উদ্ধারের জন্য তারা কাজ করছে। এখানে কিন্তু ঘটনাস্থল পরিদর্শনে এসেছে বগুড়ার পুলিশ সুপার
সুদীপ কুমার চক্রবর্তী। পরিদর্শন শেষে তিনি কিন্তু আমাদের সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং এই ঘটনাটি কেন ঘটিয়েছে এবং তার স্বামী প্রাথমিক কি স্বীকারোক্তি দিয়েছে এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তিনি আমাদের জানাবেন। তবে এখন পর্যন্ত এই ঘটনায় একদিনে 1 বছরের কোমলমতি শিশু সহ নিজের স্ত্রীকে গলা কেটে হত্যার এই ঘটনা কিন্তু ইতিমধ্যে বগুড়া জেলায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জেসিকা বগুড়া বনানীর এই ঘটনাস্থল শুভেচ্ছা আবাসিক হোটেলের 301 নম্বর কক্ষের সামনে থেকে এই হত্যাকাণ্ড নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ। সঞ্জু, অত্যন্ত দুঃখজনক ঘটনা এটি। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। রোববার সকাল 8টা থেকে এই ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। আজ দেয়া হচ্ছে 12 জনের টিকিট। এবার শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনা থেকে তথ্য জানা যায়, পশ্চিমাঞ্চলে চলাচল করা সকল আন্তনগর ট্রেনের আসন সকাল 8টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন দুপুর 2টায় বিক্রি করা হবে। বরাবরের মতো এবারও ট্রেনের আগে বিশেষ ব্যবস্থায় 5 দিনের ট্রেনের আসন বিক্রি করা হবে। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে 33,500টি। ঈদের আগে আন্তনগর ট্রেনের 13 জুনের আসন বিক্রি হবে 3 জুন, 14 জুনের আসন বিক্রি হবে 4 জুন, 15 জুনের আসন বিক্রি হবে 5 জুন, 16 জুনের আসন বিক্রি হবে 6 জুন। আজকে 2 তারিখ আমরা 12 জুনের ঈদ যাত্রার অগ্রিম টিকিট দিচ্ছি। আপনারা আজকে সকাল থেকে পশ্চিমাঞ্চলের যে সকল আন্তনগর ট্রেন সমূহ যাতায়াত করে ঢাকা থেকে সে সকল ট্রেনের টিকিট বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার অগ্রিম টিকিটগুলো শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। আবারও জ্বালানি তেলের দাম বাড়ল। মাসওয়ারি মূল্য সমন্বয়ের অংশ হিসেবে চলতি মাসে লিটারে সর্বোচ্চ 2.5 টাকা বাড়িয়েছে সরকার। দাম বাড়ায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে ক্রেতা সাধারণের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, ডলারের বিপরীতে টাকার দরপতনের কারণে জ্বালানির বৃদ্ধি অস্বাভাবিক নয়। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। বিশ্ববাজারের সাথে মূল্য সমন্বয়ের অংশ হিসেবে নতুন বাজেটের আগে আরেক দফা বেড়েছে জ্বালানি তেলের দাম। জুন মাসে ডিজেল ও কেরোসিনের দাম 107 টাকা থেকে বাড়িয়ে 107 টাকা 75 পয়সা, পেট্রোল 2.5 টাকা বাড়িয়ে 127 টাকা এবং অকটেন 128 টাকা 50 পয়সা থেকে বাড়িয়ে 131 টাকা করা হয়েছে। সমন্বয় পদ্ধতি চালুর শুরুতে কমলেও পরপর 3 মাস জ্বালানির দাম বাড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। আসলে সরকার আমাদের ঝিকে মেরে বউকে শেখানোর মতো শেখাচ্ছে। আমাদের সকালে এক কথা বলতেছে, আবার সমন্বয় করবে, এই করে করে তো আগের দামেই আবার ফেরত আসলো। বছরে 10 বার সমন্বয় করার দরকার নাই, একসাথে মনে করেন 200 টাকা করে দিবে, 200 টাকা করে দিলেই সমন্বয় হয়ে যাবে। সরকারের কাছে একটা অনুরোধ করি যে ওনারা জানে এটা বিবেচনা করে, যে পূর্বে তেল বাড়াবার আগে জানে জিনিসটা আর একটু চিন্তা ভাবনা করে বাড়ায়, কারণ তেলের সাথে সব কিছুর সাথে সম্পর্ক। তেলের দাম বাড়লেও যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নেওয়া সম্ভব হয় না বলে অভিযোগ করেন বাইক রাইডাররা। যে কয় টাকা দিয়ে ইনকাম করবো সেই কয় টাকা আমার তেলেই চলে যাচ্ছে, কিন্তু আমার ভাড়াটা বাড়ছে না। 2-3 মাসের মধ্যে আপনার 2 বার বাড়ানো হয়েছে। কমানো হয়েছিল 1 বার আর বাড়ানো হয়েছে 2 বার। তো এখন প্রতিক্রিয়া আর কি, আমি উবার চালাই, তো এই যে মনে করেন যে ভাড়া যেরকম পাই ওই আগের মতোই পাই। এখন তো মনে করেন যে আর ভাড়া তো আর বেশি দিবে না। বিশেষজ্ঞরা বলছেন, ডলারের বিপরীতে টাকার দরপতনের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি অস্বাভাবিক নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে সরকারের ভর্তুকি দেওয়া উচিত। টাকার অবমূল্যায়নের কারণেও কিন্তু এই দামটা, তা তো কিন্তু দামটা কমতো আন্তর্জাতিক বাজারের সাথে, কিন্তু অবমূল্যায়নের কারণে কিন্তু এটা এই 75 পয়সাটা বেড়ে গেল। এখন অবমূল্যায়ন যদি ডলারের চলতেই থাকে তাহলে কিন্তু কিছু করার নাই। সরকার কিন্তু একটা সিচুয়েশনে ভর্তুকি দেওয়া উচিত আমি মনে করি, স্পেশালি ডিজেলের, কারণ ডিজেলটা আমাদের সেচে ব্যবহার হয়, ডিজেলটা আমাদের পণ্য পরিবহনে ব্যবহার হয়, এবং যেই পণ্যটা শহরে ব্যবহার হয়, স্পেশালি কাঁচামাল, শাক সবজি, এগুলার উপরে একটা প্রভাব পড়ে। বিশ্ববাজারের সাথে সমন্বয়ের যে নীতি সরকার গ্রহণ করেছে তা ফেল করেছে, এ কথা বলার সময় এখনো আসেনি বলেই মনে করেন তিনি। এখন পর্যন্ত সরকার যেই নীতি করেছে সেই নীতির মধ্যেই আছে, আমি মনে করি এখানে কিছু বলার নাই। আমাদের প্রক্রিয়ার ব্যাপারে বলছি, যদি দেখি যে এটা কমে $70 হয়ে গেছে, তখনও সরকার কমায়নি, তখন অবশ্যই আমরা আপত্তি করব, কিন্তু আপত্তি করার সময় এখনো আসেনি। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারেও পড়তে পারে বলে আশঙ্কা করছে সাধারণ মানুষ। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। এবার বাজেটের খবর।
আসছে অর্থ বছরে বাজেটের আকার হতে পারে 7,96,900 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 5% কম। নতুন অর্থ বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা 5,50,000 কোটি টাকা। আয় ব্যয় মিলিয়ে ঘাটতি দাঁড়াতে পারে 2,65,000 কোটি। বৈশ্বিক সংকট এবং IMF এর পরামর্শ মেনে রাজস্ব ব্যবস্থায় বেশ কিছু সংস্কার প্রস্তাবনা থাকছে বাজেটে। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে আগামী 2024-25 অর্থ বছরে সংকোচনমূলক বাজেট দিতে যাচ্ছে সরকার, যেখানে রাজস্ব ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রস্তাব আসতে পারে। এছাড়া সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, যথাযথভাবে আমদানি নিয়ন্ত্রণ, উন্নয়ন প্রকল্প গ্রহণে যাচাই বাছাই, প্রবাস আয় বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি গুরুত্ব পাচ্ছে। তবে আগামী অর্থ বছরের বাজেট চলতি বাজেটের তুলনায় খুব বেশি বাড়বে না, যার আকার হতে পারে 7,96,900 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের মূল বাজেটের চেয়ে 35,000 কোটি টাকার কিছু বেশি। বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মাত্র 50,000 কোটি টাকা বাড়িয়ে ধরা হচ্ছে 5,50,000 কোটি টাকা। এর মধ্যে NBR এর লক্ষ্যমাত্রা হতে পারে 4,80,000 কোটি টাকা, যা IMF এর শর্তের কাছাকাছি। নানা সংকটের মধ্যে রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। আমাদের অর্থনীতির উপর জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য অভিঘাত কি হতে পারে, এবার কিন্তু সেই সংক্রান্ত একটি বিশ্লেষণ বাজেটের উপস্থাপনের সময় কিন্তু এটা দেওয়া হবে। হ্যাঁ, এটা একদমই নতুন। নতুন অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে, যেখানে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। মোট এডিবির প্রায় 27% বা 71,000 কোটি টাকা রাখা হয়েছে। আর দ্বিতীয় সর্বোচ্চ প্রায় 41,000 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানিতে। তবে আকার বা বরাদ্দ নয়, বাস্তবায়নেই গুরুত্ব দিচ্ছে সরকার। আরেকটা জিনিস হচ্ছে, যেভাবে প্রত্যেক বছর যেরকম জেন্ডার বাজেটের একটা প্রতিবেদন দেওয়া হয়, 44টি মন্ত্রণালয় তো এই প্রতিবেদনে ওনারা তৈরি করেন। এবার থেকে সেগুলো কিন্তু অর্থ মন্ত্রণালয় অর্থগুলো সিস্টেম থেকেই দেখতে পারবে, আইবাস থেকেই দেখতে পারবে ওই বরাদ্দগুলো সংশ্লিষ্ট খাতে যাচ্ছে কিনা। আগামী 6 জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। প্রত্যাশিত বাজেট পর্যালোচনা করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। সরাসরি চলে যাচ্ছে আমরা সেখানে। এরকম ফ্যালো ল্যান্ড থাকে, এই জমিগুলোকে সরকার ব্যবহার করার কথা ভাবতে পারেন। এবং একই সাথে এখানে দেখেন ডাবল ক্রপ ট্রিপল ক্রপের একটা ছবি দিয়েছি। দেখেন এই ডাবল ক্রপ ট্রিপল ক্রপের জায়গাতে কিন্তু ট্রিপল ক্রপ আমাদের এখানে এখনো কম হচ্ছে। মানে হচ্ছে আমাদের এখানে ক্রপিং ইন্টেন্সিটি বাড়ানোর সুযোগ আছে। অর্থাৎ এক জমিতে 2 ফসল 3 ফসল বা কোনো কোনো ক্ষেত্রে 4 ফসলও করি। যদিও এটা ভালো না, আপনি ক্রমাগত একই জমিকে আপনি এত কষ্ট দেয়া ঠিক না, আপনি সেটা সাইকেল দিয়ে ঠিক করতে পারেন। কিন্তু আমাদের ক্রপিং ইন্টেন্সিটি যেমন সিঙ্গেল ক্রপগুলোকে অ্যাটলিস্ট ডাবল ক্রপে নিয়ে যাওয়ার সুযোগ আছে বলে আমাদের কাছে মনে হয়। সেই ধরনের উদ্যোগগুলো নিলে সরকারের হাতে কৃষি জমি বাড়বে, যেখানে সরকারের উৎপাদন বৃদ্ধির সুযোগ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অব্যাহতভাবে কৃষি উৎপাদন বাড়ছে। এটা একটা ইতিবাচক দিক, অবশ্যই এটা একটা ইতিবাচক দিক। এবং সেই কৃষি উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই ধানের ভূমিকা রয়েছে। এই যে ডান দিকের ছবিটাতে দেখতে পাচ্ছেন, গত 5 বছরের হিসেবে আউশের প্রবৃদ্ধি, আমনের প্রবৃদ্ধিও বেশি, বোরোর প্রবৃদ্ধি তুলনামূলকভাবে কম, কারণ বোরো অনেক বেশি উৎপাদন হয়, সেজন্য তার উপরে প্রবৃদ্ধি পাওয়াটা কষ্টকর। আমরা মনে করি যে বাংলাদেশে আউশ এবং আমনের উৎপাদন বৃদ্ধির সুযোগ আছে। সুতরাং সেইগুলোকে কিভাবে একারেজ বাড়িয়ে করা যায় সেই সুযোগটা দেখার দরকার আছে। এখানে আমরা আরো কিছু যে যে ক্রপগুলোতে সরকারের উৎপাদন প্রবৃদ্ধি হচ্ছে তার একটা ছবি দিয়েছি। এখানে বিভিন্ন রকমের ভেজিটেবল দেখতে পাচ্ছেন, যেগুলো আপনারা জানেন, যেগুলো উচ্চ প্রবৃদ্ধি, আমরা এগুলো এখানে দিয়েছি। বিটরুট কোনটা? শালগম। শালগমের প্রবৃদ্ধি দেখেন প্রচুর। লেডিস ফিঙ্গার অর্থাৎ ঢেঁড়সের প্রবৃদ্ধি ভালো, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু উচ্চ প্রবৃদ্ধির আমরা আপনারা ভেজিটেবলস গুলো দেখতে পাচ্ছেন। আবার ফ্রুটসেও দেখেন কিছু কিছু ফ্রুটস কমার্শিয়ালি আমাদের দেশে উৎপাদন বাড়ছে। ড্রাগন ফ্রুট যেহেতু খুব লো বেস থেকে শুরু হয়েছে, তো এই জন্য 5 বছরে অনেক বড় প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। কিন্তু ড্রাগন ফ্রুট, মাল্টা, ওয়াটারমেলন, তরমুজ এবং স্ট্রবেরি, এই যে কমার্শিয়াল ফুড, এগুলোর কিন্তু উৎপাদন আমাদের দেশে কিন্তু
তৈরি হচ্ছে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিক। কিন্তু ডান দিকের ছবিটা আপনাদেরকে আবার একটু বলতে চাই, ডান দিকের ছবিতে কিন্তু নেগেটিভ দেখতে পাচ্ছেন। ডান দিকের ছবিটাতে কিছু নেগেটিভ গ্রোথ দেখতে পাচ্ছেন। কিছু কিছু কমার্শিয়ালাইজেশনের কারণে, গুরুত্বের কারণে কিছু কিছু গুরুত্বপূর্ণ স্পাইস বা গুরুত্বপূর্ণ ফ্রুটস বা ট্র্যাডিশনাল ফ্রুটস কিন্তু তার চাহিদা হারাচ্ছে এবং সেগুলোর উৎপাদন কমছে। এখানে দেখেন টারমারিকের উৎপাদন কমেছে, জিঞ্জারের উৎপাদন কমেছে, আবার ফ্রুটসের ভিতরে বরই, শরীফা, আমলকি, বাতাবি লেবু, আটা, এগুলোর কিন্তু উৎপাদন কিন্তু আমরা কম দেখতে পাচ্ছি। ভেজিটেবলের ভিতরে কচু শাক আমার খুব প্রিয় জিনিস, সে কচু শাক দেখতে পাচ্ছি, কচু শাকের উৎপাদন কমেছে। সুতরাং এই যে আবার ট্র্যাডিশনাল ক্রপগুলো কমে যাওয়া, এটাও কিন্তু একটা দিক যে আমরা কিভাবে ব্যালেন্স করছি। আমরা কি আমাদের ট্র্যাডিশনাল ক্রপগুলোকে কমার্শিয়াল ক্রপ দিয়ে রিপ্লেস করছি, নাকি আমাদের সুযোগ রয়েছে ওই যে ফ্যালো ল্যান্ড গুলো যেগুলো রয়েছে সেগুলোকে আমরা কিভাবে আরো অপটিমাম ব্যবহার করতে পারি, অথবা ক্রপিং ইন্টেন্সিটি বাড়িয়ে আমরা আমাদের ট্র্যাডিশনাল ক্রপগুলো। দর্শক, এতক্ষণ আমরা প্রত্যাশিত বাজেটের বিষয়ে পর্যালোচনা শুনছিলাম। সংবাদ দুপুরে আরো থাকছে। জয়পুরহাটে দারিদ্র্য বিমোচন কর্মসূচির 20 লাখ টাকা আত্মসাতের অভিযোগ মাঠ কর্মকর্তার বিরুদ্ধে, চরম অনিশ্চয়তায় গ্রাহকরা। এবারে টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে 7 উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ডালাসে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে আসে 43 রান। অ্যারন জনসন 16 বলে 23 রান করেন, এরপর প্রজ্ঞাত 5 রান করে ফেরত যান। তৃতীয় উইকেটের জুটিতে ধালিওয়াল ও কির্টন 36 বলে 62 রানের 50 দেখা পান ধালিওয়াল। 44 বলে 61 রান করে ধালিওয়াল আউট হন, এরপর 50 তুলে নেন কির্টন। 31 বলে 51 রান করে কির্টন আউট হন। দলের স্কোর 150 ছড়ায়। শেষ দিকে শ্রেয়াস মোভার অপরাজিত 16 বলে 32 রানের ইনিংসে কানাডার সংগ্রহ দাঁড়ায় 5 উইকেট 194 রান। যুক্তরাষ্ট্রে কোরি অ্যান্ডারসন, হারমিত সিং ও অলি খান একটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে অ্যারন জোন্স ও অ্যান্ড্রুস গৌসের ঝড়ো গতির ব্যাটিংয়ে 14 বল হাতে রেখে 3 উইকেট 197 রান তুলে জয় নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। গৌস 46 বলে 65 ও জোন্স অপরাজিত 40 বলে 94 রান করেন। এদিকে রোববার রাত 8:30টায় গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। দুর্বল পাপুয়া নিউগিনির বিপক্ষে ফেভারিট উইন্ডিজ। জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর লক্ষ্য রাভবেন পাওয়েলদের। বিস্তারিত শাহাদাত কিফাতের রিপোর্টে। দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপে অংশ নিচ্ছে পাপুয়া নিউগিনি। আগের আসরে খেলা 10 ক্রিকেটার দলে রেখে বছর জুড়ে প্রস্তুতি সেরেছে তারা। আর আয়োজক ওয়েস্ট ইন্ডিজ বরাবরই টি-20তে দাপটে, এবারও পাওয়ার হিটারদের নিয়ে দল সাজিয়েছে তারা। চলতি বছরে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচের 2টি সিরিজ খেলেছে উইন্ডিজরা। এ 6 ম্যাচে তাদের জয় 4টি, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টি ম্যাচে হেরে যায় তারা। অন্যদিকে পাপুয়া নিউগিনি বিশ্বকাপ সামনে রেখে ম্যাচ খেলেছে 8টি, তাদের জয় পরাজয় সমান 4টি করে, তবে খেলা হয়নি শক্তিশালী কোনো দলের বিপক্ষে। ঘরের মাঠের বিশ্বকাপে ফেভারিট দল হিসেবেই খেলবে ওয়েস্ট ইন্ডিজ। তাদের টপ অর্ডার সাজানো হয়েছে জনসন চার্লস, ব্র্যান্ডন কিং ও শাই হুপের মতো ব্যাটারদের নিয়ে। মিডল অর্ডারেও বেশ শক্তিশালী ক্যারিবীয়রা। উইন্ডিজদের স্পিন বিভাগ সামলাবেন আকিল হোসেন ও গোতাকেশ মতি, আর পেস বিভাগের নেতৃত্বে থাকছেন আলজারি জোসেফ। পাপুয়া নিউগিনির নেতৃত্বে থাকবেন আসাদ ভালা, তার সহযোগী হিসেবে থাকছেন চার্লস আমিনি। পেস বিভাগের চাঁদ সুপার মালয়েশিয়া ও ওমান সফরে দুর্দান্ত পারফর্ম করেন, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের শক্তি যথেষ্ট না হলেও চেষ্টা থাকবে জয়ের। শাহাদাত কিফাত, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটে সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় গ্রাহকদের প্রায় 20 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সংস্থাটির সহকারী মাঠ কর্মকর্তা রাইসুল ইসলামের বিরুদ্ধে। তবে আত্মসাতের টাকা উদ্ধার না করে অভিযুক্ত রাইসুলকে বদলি করা হয়। এতে নিজেদের টাকা উদ্ধার নিয়ে চরম অনিশ্চয়তায় গ্রাহকরা। সহকর্মী রেজাল করিম রেজার তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় দরিদ্রদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় 178টি সমিতির প্রত্যেকটিতে 20 থেকে 30 জন দরিদ্র সদস্য ভবিষ্যৎ ভাগ্যোন্নয়নের জন্য আমানত জমা করেন।
এমন 16টি সমিতির সঞ্চয় সহ বিভিন্ন আমানতের টাকা উত্তোলনের দায়িত্বে ছিলেন সহকারী মাঠ কর্মকর্তা রাইসুল ইসলাম, কিন্তু সদস্যদের কাছে ভুয়া পাসবই দিয়ে কিস্তির প্রায় 20 লাখ টাকা উত্তোলন করে ওই কর্মকর্তা, যা উল্লেখ করা হয়নি অফিসের মূল রেজিস্টারে। এমনকি সংস্থাটির কোনো ব্যাংকেও জমা দেয়নি টাকা। গত ফেব্রুয়ারি মাসে বিষয়টি জানাজানি হলে কোনো সুরাহা না করেই তাকে অন্যত্র বদলি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তারপর থেকে ভুক্তভোগীরা মাসের পর মাস ঘুরেও তাদের আমানতের টাকা ফেরত পাননি। এগুলো সব কর্মকর্তার কাজ। কর্মকর্তারা যদি সাথে যদি না থাকে এত বড় প্রতারণা কখনোই হতে পারে না। আমরা সুষ্ঠু বিচার চাই। আমার জমা হয়েছে 50,000 টাকা, এখন বলছে যে 15,000 টাকা আমাকে দিবে আর 35,000 টাকা আমাকে দিবে না। ম্যাচুরিটি হওয়ার পর আমি রাইসুল ভাই বলে যে বইটা দাও, আমি বইগুলো সই করার জন্য দিই। এখান থেকে 2টা বই হলো স্যার হলে আউট করে দেয়। সম্প্রতি বিষয়টি নিয়ে অফিসের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে মানববন্ধন করেন ক্ষুব্ধ গ্রাহকরা। পরে কার্যালয়টির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে আমানতের টাকা ফেরতের আশ্বাস দেন। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান উপজেলা চেয়ারম্যান সহ এলাকাবাসী। অতি দরিদ্র দিন আনা দিন খাওয়া পরিবার, তারা দীর্ঘদিন থেকে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে টাকা জমা করছে, একটা তাদের বিপদে বা তাদের প্রয়োজনে কাজে লাগাবে বিধায়। সরকারের যাতে ভাবমূর্তি নষ্ট না হয়, এই ঘটনার সাথে যারা জড়িত, সে ম্যানেজার হোক বা নিম্ন কোনো কর্মচারী হোক না কেন, তারা অবশ্যই শাস্তির আওতায় আসবেন। রাইসুলের এমন কর্মকাণ্ডে গ্রাহকদের ভোগান্তি সহ ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট হয়েছে জানিয়ে টাকা ফেরতের দাবি জানান উপজেলা দারিদ্র্য বিমোচনের এক কর্মকর্তা। ডিপার্টমেন্টের যে একটা সুনাম ছিল, সুনামটা নষ্ট হয়ে গেছে। আমি চাই যে ডিপার্টমেন্টের সুনাম থাক, তার টাকাটা অতি তাড়াতাড়ি কিভাবে আপনারা দিবেন, ডিপার্টমেন্টের কাছে আমার এটা আবেদন। অসহায় দরিদ্র মানুষের আমানতের টাকা ফেরত সহ আত্মসাৎকারীর কঠোর শাস্তির দাবি জানান গ্রাহক ও স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সমসাময়িক ইস্যুতে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা এই পাচারকৃত অর্থের হিসাব চাই। মানি লন্ডারিং মামলায় তারেক রহমান দণ্ডপ্রাপ্ত হয়েছে। জাতিসংঘের সংস্থা ইউএনওডিসি এবং বিশ্বব্যাংকের যৌথ একটা প্ল্যাটফর্ম স্টার, যা স্টোলেন অ্যাসেট রিকভারি ইউনিট হিসাবে পরিচিত, এই ইউনিটের সহযোগিতা সিঙ্গাপুর থেকে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর পাচারকৃত টাকা একটা অংশ সরকার দেশে ফেরত আনতে পেরেছে। টাকা পাচারের অভিযোগে এবং দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত চিহ্নিত অপরাধী যে দলের নেতৃত্বে থাকে, আজকে বিএনপির প্রধান নেতাই হচ্ছে তারেক রহমান। এখন এই দণ্ডপ্রাপ্ত চিহ্নিত অপরাধী যে দলের নেতৃত্বে থাকে, সে দল জনগণের কল্যাণে কাজ করতে পারে না এবং সেই দলের জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা প্রমাণ রাখতে পারে না। বিএনপি কখনো দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি। পরপর 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি, ভবিষ্যতেও করতে পারে। এখানে একটা বিষয় আমি বলতে চাই, দুর্নীতিবাদদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য বিএনপি গঠনতন্ত্র থেকে দুর্নীতি বিরোধী 7 ধারা বাতিল করেছে। হঠাৎ দেখেন, আপনারা বলেন। এতক্ষণ আমরা ওবায়দুল কাদেরের বক্তব্য শুনছিলাম।
সংবাদ দুপুরে আরো যা থাকছে। ভয়াবহ তাপপ্রবাহের কবলে ভারত, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 85 জনে। নয়াদিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বাড়ার সাথে সাথে শাহজাদপুর উপজেলায় যমুনার ডান তীরে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমউদ্দিন। সাইম, নদী ভাঙনে শাহজাদপুরবাসীর দুর্ভোগ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? জেসিকা, সিরাজগঞ্জ যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে শাহজাদপুর উপজেলার জালালপুর এবং আশেপাশে বেশ কিছু এলাকায় নদী ভাঙন দিয়েছে। যদিও এই ভাঙনটি আসলে গত কয়েক বছর ধরেই অব্যাহত রয়েছে, কিন্তু কয়েকদিন থেকে কিন্তু এই ভাঙনটি আসলে বৃদ্ধি পেয়েছে, যে কারণে আসলে এখানকার যে বসতভিটা এবং ফসলি জমি ছিল সেগুলো কিন্তু আসলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এবং যারাও এই নদীর পাড়ে রয়েছে আসলে তারাও কিন্তু আসলে এই ভাঙন অব্যাহত থাকার ফলে এই আতঙ্কে যে কখন এই বসতভিটাগুলো কখন নদীগর্ভে বিলীন হয়ে যাবে সেই আতঙ্কে কিন্তু তারাও কিন্তু তড়িঘড়ি করে সেই বাসা এবং অন্যত্র সরে চলে যাচ্ছেন আসলে। কিন্তু আসলে তারা বলছেন যে আসলে এই বাড়িঘর সরিয়ে ফেললেও কিন্তু সেই জায়গাগুলোতে নদীর তীরে কিন্তু আসলে যে স্থাপনাগুলো রয়েছে, যেমন মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, সেই জিনিসগুলো কিন্তু আসলে সরানো সম্ভব হচ্ছে না, যে কারণে আসলে কিন্তু সেগুলো কিন্তু আসলে হুমকির মুখে রয়েছে। এছাড়াও বেশ কিছু ফসলি জমিও কিন্তু আসলে হুমকির মুখে রয়েছে। সেগুলো বিলীন হয়ে গেলে আসলে যে স্থানীয় কৃষকরা রয়েছেন তারা কিন্তু আসলে ক্ষতির মুখে পড়বেন। আসলে বেশ কিছু ভাঙন তারা দিয়েছেন, আসলে তারা সর্বস্ব হারিয়ে আসলে নিঃস্ব হয়েই সেই জায়গাটি আসলে ছাড়ছেন। আমরা যতটুকু স্থানীয়দের সাথে কথা বলেছি আসলে তারা বলেছেন যে এই যে প্রকল্পটি রয়েছে নদী ভাঙন ঠেকানোর জন্য, সেটি কিন্তু আসলে 2019 সালে 650 কোটি টাকা প্রকল্প পাশ হলেও কিন্তু সেই কাজগুলো ধীরগতি এবং ঠিকাদার এবং পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে কিন্তু আসলে সেই কাজগুলো শেষ হচ্ছে না। আমরা এছাড়া পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই কাজগুলো কিন্তু অব্যাহত রয়েছে, যে তীর রক্ষা বাঁধের অব্যাহত রয়েছে, সেগুলো আসলে আরো 1 বছর বৃদ্ধি পেতে পারে সেই প্রকল্পের কাজ। তাহলে কিন্তু আসলে নদীটির রক্ষা আসলে সম্ভব হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ, জেসিকা। সাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইমউদ্দিন। ময়মনসিংহে একটি ব্রিজের নিচে লাগেজে ভর্তি খণ্ডিত মরদেহের সন্ধান মিলেছে। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, মরদেহ কার শনাক্ত হয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে, কিছু জানতে পেরেছেন কিনা? আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ সদর উপজেলার মনতলা ব্রিজের নিচে, অর্থাৎ এই ব্রিজের নিচ থেকে সকালেই একজন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, অর্থাৎ 3 টুকরো মরদেহটি উদ্ধার করা হয়েছে। অর্থাৎ এই ব্রিজের নিচে কচুরিপানার মধ্যে ব্রিফকেস থেকে দেহের যে বডি, সেই বডি উদ্ধার করা হয়েছে এবং খানিকটা দূরেই কিন্তু পাটকেট সংলগ্ন থেকে মাথা উদ্ধার করা হয়েছে। অর্থাৎ এই বিষয়টি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু তারা কাজ করছেন। অর্থাৎ মরদেহ কিন্তু তারা এখানেই কিন্তু তারা রেখেছেন। অর্থাৎ আপনি দেখতেই পাচ্ছেন যে এই মরদেহ দেখার জন্য আশপাশের লোকজন কিন্তু তারা ভিড় করছেন। অর্থাৎ তারা জানতে চাচ্ছেন যে নিহত কে বা কারা এই যুবককে হত্যাকাণ্ড সংগঠিত করেছেন, তারা সেই বিষয়টি কিন্তু জানতে চাচ্ছেন এবং পুলিশও কিন্তু সকাল থেকেই কাজ করছেন। আমরা একটু যুক্ত হব সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকিরের সঙ্গে একটু যুক্ত হব, জানতে চাই আপনারা পরিচয় শনাক্ত করতে পেরেছেন কিনা, কিংবা কিভাবে এই যুবককে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আমরা আসলে এখনো তদন্ত আমাদের চলমান রয়েছে, আমরা চেষ্টা করছি লাশ শনাক্ত করার এবং আমাদের তদন্ত চলমান আছে। এখানে ডিবি কাজ করছে, সিআইডি, পিবিআই, আমরা সবাই একসাথে কাজ করছি এবং এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং এর সাথে যারাই জড়িত থাকুক না কেন, যদিও তারা এই হত্যাকাণ্ড এখানে গোপন করার চেষ্টা করেছে এটা স্পষ্ট, যেহেতু ব্রিজ থেকে নিচে ফেলে দিয়েছে এটাও স্পষ্ট, তো তাদের যেই প্রস্তুতি এতে মনে হয়েছে এটা বেশ পূর্ব পরিকল্পিত একটা মার্ডার। আমরা খোঁজার চেষ্টা করছি। যে ধন্যবাদ। আসলে শুনছিলেন যে খুব পরিকল্পিত ভাবে কিন্তু এই যুবককে হত্যা করা হয়েছে এবং হত্যা করে লাশ কিন্তু 3 টুকরা করা হয়েছে। পুলিশ কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের শনাক্তে কিন্তু কাজ করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
এটা বলছেন একজন মেরিল্যান্ড, আপনার ইউএসএ আমেরিকার মেরিল্যান্ড ইউনিভার্সিটির একজন অধ্যাপক, তার জিয়া রহমান সম্পর্কে ধারণাটা নিয়ে করলাম। এটা অনেক আছে। বিষয়টা হচ্ছে যে জিয়াউর রহমানকে আমরা ক্ষণজন্মা বলি। কেন ক্ষণজন্মা বলি এটা নিয়ে আবার অনেকে প্রশ্ন করছেন, তিনি ক্ষণজন্মা বলতে চান না, জিয়া বারবার আসে, ওই যে স্লোগানের ভাষাটা আর কি। তারপরে স্লোগানের ভাষা দিয়ে জিয়াউর রহমানকে বিচার করলে সঠিকভাবে বিচার করা হবে না। জিয়াউর রহমানকে বুঝতে হলে, তাকে আপনার জানতে হলে তার কাজের গভীরে যেতে হবে এবং তিনি কাজগুলো কখন কিভাবে করেছেন সেই জিনিসগুলো বুঝতে হবে। উনি তাদের সৈনিক ছিলেন, বন্দুক নিয়ে চলাফেরা করেছেন, মানুষ মারতে হয় কিভাবে সেটা শিখেছেন, দেশকে রক্ষা করতে হয় কিভাবে সেভাবে শিখেছেন, সেভাবে কাজও করেছেন। এবং বাংলাদেশে তার চলাফেরা খুব কম ছিল, কিন্তু আগে উনি বেশিরভাগ সময় পাকিস্তানে লেখাপড়া করেছেন, পাকিস্তানে তার আপনার বড় হয়েছেন এবং সেনাবাহিনীতে ঢুকেছেন পাকিস্তান আর্মি থেকে। কিন্তু পাকিস্তান আর্মি গিয়ে যখন যেখানে থেকেছেন, কিন্তু তার মাতৃভূমি যেটা, সেটাকে তিনি মাথার মধ্যে সবসময় রেখে দিয়েছেন। পড়াশোনা করতেন অনেক, তার একজন ভালো সৈনিক হিসেবে শুধু নয়, ভালো মেধাবী একজন সৈনিক হিসেবে তার পরিচিতি ছিল। যে কারণে পাকিস্তান আর্মিতে তাকে সবাই বলা হতো যে ভবিষ্যতের একজন জেনারেল সে হতে পারে। আর পাকিস্তান আর্মি কিন্তু আপনার অত্যন্ত উঁচু দরের একটা আর্মি ছিল। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে এই কথাটা বলেছিলেন আপনার প্রফেসর মুজাফফর আহমেদ, ন্যাপ মুজাফফরের আপনার সভাপতি, একজন অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ, বহুকাল থেকে তিনি রাজনীতি করেছেন, মারা গেছেন কিছুদিন আগে। তিনি জিয়াউর রহমানের প্রথম পার্লামেন্টে ইলেক্টেড হয়ে এসেছিলেন এজ এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট। সেখানে তিনি যখন জিয়াউর রহমানের শাহাদাতের পরে যখন আপনার সেখানে শোক মিটিং অধিবেশনটা বসছিল, সেই শোকের অধিবেশনে প্রফেসর মুজাফফর বলছিলেন, এই যে ভাই হাসি টাসি এখানে বন্ধ।